সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমার ইউনিট অফ কম্পিটেন্সি 4 এর মডিউল 11 এর আলোচনা। আজকের বিষয়বস্তু হলো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। তো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অনেকটা আমরা যেরকম ইন্টারপ্রেটারের ক্ষেত্রে বলে থাকি যে একটি লাইন এক্সিকিউট হওয়ার পরে আরেকটি লাইন এক্সিকিউট হয়, একটি লাইন এক্সিকিউট না হইলে পরে পরবর্তী লাইন এক্সিকিউট করা যায় না। আবার কম্পাইলারের ক্ষেত্রে একসাথে পুরো কোডগুলো কম্পাইল হয়। তো সেরকমই সিনক্রোনাস মানে হলো একটা ইন্টারপ্রেটারের মতো, আর অ্যাসিনক্রোনাস মানে হলো কম্পাইলারের মতো অনেকটা। তারপরেও আজকে আমি আরেকটু বেশি ক্লিয়ার করার চেষ্টা করব এই চ্যাপ্টারের মাধ্যমে যে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস প্রোগ্রামিং কি জিনিস। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো asynchronous JavaScript allows a program to perform tasks in the background without stopping the execution of other code. অর্থাৎ একটা প্রোগ্রামের মধ্যে অনেক কোড থাকতে পারে, সেই কোডের মধ্যে একটি নির্দিষ্ট ব্লকের একটা নির্দিষ্ট কাজ থাকতে পারে। তো দেখা গেছে কোনো একটি ব্লকে কোনো একটি কাজের জন্য হয়তো বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড সময় নিচ্ছে। তো এই সময়ের মধ্যে অন্যান্য কোডের যদি কাজ স্টপ থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সিনক্রোনাস। আর যদি ওই কাজটা স্টপ না থাকে, অন্য কাজগুলো ঠিকই চলে বা অন্য ব্লকের কাজগুলো ঠিকই কন্টিনিউ হয়, আবার ওই ব্লকের কাজ উক্ত সময় পাস হওয়ার পরে সম্পন্ন হয়। এইভাবে দুইটা আলাদাভাবে শুরু হওয়া কাজ যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে তাহলে সেটাকে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং বলা হয়। তো এইখানে আমরা যা শিখবো তা হলো সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে যে পার্থক্য সেটা শিখবো। তারপরে ইউজ, কলব্যাক, প্রমিস অ্যান্ড সিনক অ্যাওয়েট আর অল ওয়েজ অফ হ্যান্ডেলিং অ্যাসিনক্রোনাস, এগুলো দিয়ে কীভাবে অ্যাসিনক্রোনাসকে হ্যান্ডেল করা হয় সেগুলো শিখবো। ফ্যাচ ডাটা ফ্রম এপিআই ইউজিং ফ্যাচ এপিআই, তারপরে শিখবো জেসন, তারপরে শিখবো রেস্ট এপিআই, তারপরে শিখবো বিল্ড রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ইউজিং এক্সটার্নাল এপিআই। তো যাই হোক, তো এইখানে সিনক্রোনাসের ব্যাপারে যা বলা হচ্ছে তা হলো ইন সিনক্রোনাস প্রোগ্রামিং কোড এক্সিকিউট লাইন বাই লাইন, ইচ স্টেটমেন্ট ওয়েট ফর দ্য প্রিভিয়াস ওয়ান টু ফিনিশ। অর্থাৎ একটি লাইন পূর্ববর্তী লাইনের জন্য অপেক্ষা করে। যেমন এখানে উদাহরণ দিচ্ছে যে যদি এরকম হয়, ইমাজিন দ্যাট যে অর্ডার ফুড, একজন ফুড খাবারের জন্য অর্ডার দিচ্ছে। তো স্ট্যান্ড বিসাইড দ্য কিচেন অ্যান্ড ওয়েট, তো যিনি অর্ডার দিল তিনি কিচেনের পাশে দাঁড়িয়ে আছে খাবারের জন্য। আফটার ফুড ইজ রেডি ডু সামথিং এলস, অর্থাৎ খাবার যখন রেডি হয়ে গেল তারপরে যে লোক খাবারের অর্ডার দিয়েছে তিনি তার পরবর্তী যে কাজ করার সেটি করলো। যতক্ষণ পর্যন্ত খাবার রেডি হচ্ছিল না ততক্ষণ পর্যন্ত তিনি খাবারের জন্য অপেক্ষা করছিলেন এবং ওই অপেক্ষাকালীন সময় তিনি অন্য কোনো কাজ করেননি। তো যদি ব্যাপারটা এরকম হয় তাহলে সেটা হলো সিনক্রোনাস। যেমন এইখানে 3টি প্রোগ্রামের আউটপুট দেখানো হচ্ছে, এটা একটা প্রোগ্রামের আউটপুট, এটা একটা ব্লকের আউটপুট, এটা একটা ব্লকের আউটপুট। এই আউটপুটের আগে আরো একাধিক কোড থাকতে পারে। এটা একটা ব্লকের আউটপুট, এটা একটা আউটপুট, এটা একটা আউটপুট। এখন এই ব্লকের আউটপুট শেষ না হওয়া পর্যন্ত এই ব্লকের আউটপুট আসবে না, এবং এই ব্লকের আউটপুট শেষ না হওয়া পর্যন্ত এই ব্লকের আউটপুট আসবে না, এবং আউটপুটটা এরকম আসবে, টাস্ক 1, টাস্ক 2 এবং টাস্ক 3, এরকমভাবে আউটপুটটা আসবে। যদি এরকমই হয় তাহলে সেটাকে বলা হচ্ছে সিনক্রোনাস প্রোগ্রামিং। তো আমরা এটাকে যদি কপি করে নিয়ে গিয়ে আমরা আমাদের এই যে কনসোলে আমরা এটাকে পেস্ট করি, পেস্ট করে যদি এটাকে আউটপুটটা দেখি যে এখানে কি হলো, যে প্রথমে এটা প্রিন্ট হলো, তারপরে এটা হলো, তারপরে এটা হলো। তো এইভাবে যদি হয় তাহলে এটাকে বলা হচ্ছে সিনক্রোনাস প্রোগ্রামিং। আমি আবার এটাকে করি, এই প্রোগ্রামটা লিখি।
লেখার পরে আমি এটাকে একটু এখানে দেখা যাচ্ছে যে একটা মিসিং এর কারণে আউটপুট আসছে না, মানে অর্থাৎ প্রথম লাইনে মিসিং এর কারণে দ্বিতীয় লাইনগুলো এক্সিকিউট হচ্ছে না, এরকম কিছু। তো যাই হোক, এটাকে অনেকটা ইন্টারপ্রেটারের মতোই, অর্থাৎ ইন্টারপ্রেটারে যেভাবে লাইন বাই লাইন কোডগুলাকে চেক করে এবং এরর কারেকশন করে, সেরকমই। তো আশা করি এটুকু বুঝতে পেরেছো যে সিনক্রোনাস প্রোগ্রামিং কি জিনিস। তারপরে আসি অ্যাসিনক্রোনাস। ইন অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং, সাম টাস্ক রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড while the rest of the code continue execution। অর্থাৎ কিছু কাজ আছে যেগুলা ব্যাকগ্রাউন্ডে সম্পন্ন হবে, তো ওই সম্পন্ন হওয়ার সময় অন্যান্য যে কাজগুলো আছে সেগুলা কিন্তু কন্টিনিউ চলবে। অর্থাৎ একটা কাজ ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এবং সেটার জন্য কিছুটা সময় নিচ্ছে, এবং বাকি যে কাজগুলো রয়েছে কোডের অংশ, মানে কোডগুলো রয়েছে, সেগুলা তার কন্টিনিউ এক্সিকিউশন চালিয়ে যাচ্ছে। এটাই হলো অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। তারপরে আবার অন্যভাবে যদি বলা হয় যে এখানে কি বলা হচ্ছে যে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট মিন্স জাভাস্ক্রিপ্ট ক্যান স্টার্ট এ টাস্ক and continue doing other work without waiting for that task to finish। অর্থাৎ যে কাজটা শুরু হলো সেই কাজটার সমাপ্তি না হওয়ার আগেই অন্য কাজ কিন্তু তার কাজ কন্টিনিউ চালিয়ে যাবে উইদাউট ওয়েটিং ফর ফিনিশিং দ্যাট টাস্ক। অর্থাৎ প্রথম কাজটি যেটি শুরু হয়েছিল সেটা ফিনিশ না হওয়া পর্যন্ত অপেক্ষা না করে অন্য কাজটি তার কাজকে কন্টিনিউ করলো। এটাই হলো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। তারপরে আবার এখানে যেভাবে বলছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যালাউস জাভাস্ক্রিপ্ট টু পারফর্ম টাইম কনজিউমিং অপারেশন উইদাউট ব্লকিং দ্য এক্সিকিউশন অফ আদার কোড। সরি, synchronous javascript allows asynchronous javascript allows javascript to perform time consuming operation without blocking the execution of other code। এখানে টাইম কনজিউমিং যে অপারেশন সেটা কোনটা, সেটা হলো ব্যাকগ্রাউন্ড অপারেশন, যেটা ব্যাকগ্রাউন্ডে যে কাজটা চলতেছিল, অর্থাৎ যে অপারেশনের জন্য বা যে কাজের জন্য টাইমের প্রয়োজন হচ্ছে বা যে কাজটা কিছু সময় নিচ্ছে, সেই কাজটাকে বলা হচ্ছে টাইম কনজিউমিং অপারেশন। এবং এই কাজের জন্য অন্য যে কাজগুলা সেগুলা কিন্তু ব্লক না হয়ে সেগুলা এক্সিকিউট হচ্ছে, এটাই বোঝানো হচ্ছে এখানে। তো যেমন এখানে অ্যাসিনক্রোনাস একটা কাজের উদাহরণ দিয়েছে যে অর্ডার ফোর, তারপরে কি সিট ডাউন অ্যান্ড ডু সামথিং এলস। তো এখানে বলা হচ্ছে যে ফুডের জন্য একজন অর্ডার দিয়ে সে কি করলো, বসে অন্য কাজ করলো। হোয়েন ফুড ইজ রেডি দ্য ওয়েটার টেল ইউ। অর্থাৎ যখন খাবারটা রেডি হয়ে গেল তখন ওয়েটার তাকে বলল যে খাবার রেডি আছে, তখন সে খাবার শুরু করলো। তার মানে এখানে কি হলো যে সে কিন্তু খাবারের অর্ডার দিয়ে সে কিন্তু বসে নেই, সে কিন্তু অন্য একটা কাজ করছিল, এবং যখন খাবার আসলো তখন সে খাবার খেলো। এই যে খাবার আসা পর্যন্ত সে কিন্তু অন্য একটি কাজ করছিল, এবং সেটা যতটুকুই করে থাকুক সে কাজটা করছিল। এটাই হলো কথা, যে দুইটা কাজ, একটা হলো সে খাবারের অর্ডার দিছে, এটা একটা কাজ, আর একটা কাজ হলো এবং খাবারটা কিন্তু ইতিমধ্যে রেডি করা হচ্ছে, এবং বাকিটা হলো সে নিজে অন্য কোনো কাজ করছিল সেটা। তো এখন যাই হোক, এগুলো বাস্তব উদাহরণের মাধ্যমে বোঝানো হচ্ছে। তো প্রোগ্রামিং এর মধ্যে এরকম ভাবে কোড করা হবে যে কোডগুলার একটা অংশ একটা কাজ শুরু করবে এবং বাকি আরেকটা অংশে একটা টাইমার সেট করা থাকবে, বা অন্য কোনো একটা পারপাসে ওই কাজটা হয়তো বা ডিলে হতে পারে, কিছু সময় ডিলে হওয়ার পরে ওই কাজটা সম্পন্ন হবে। ইতিমধ্যে বাকি যে কাজগুলা বা বাকি যে কোডগুলা সবগুলা এক্সিকিউট হবে। তো অ্যাসিনক্রোনাস স্টার্ট সামথিং অ্যান্ড কন্টিনিউ ডুইং আদার ওয়ার্ক হোয়াইল ওয়েটিং ফর দ্য রেজাল্ট।
রেজাল্ট অপেক্ষা করার পর্যন্ত সে অন্য একটি কাজ করবে। এটাই বলা হচ্ছে হোয়াই ডু উই নিড অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট। কেন আমাদের অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট দরকার? ইমাজিন এ ওয়েবসাইট নিড টু গেট ইনফরমেশন ফ্রম সার্ভার। মানে আমরা চিন্তা করি যে একটা সার্ভার থেকে আমরা কিছু ডাটা নিয়ে আসব, সেই ক্ষেত্রে আমাদের একটা মেথড এরকম প্রয়োজন হতে পারে, গেট ডাটা ফ্রম সার্ভার। তো এরকম হইতে পারে। তো দ্য সার্ভার মাইট টেক 2 সেকেন্ড টু রেসপন্স, অর্থাৎ সার্ভার থেকে ডাটা নিয়ে আসার জন্য আমাদের সেই ক্ষেত্রে কিছু সময় লাগতে পারে। সে এটা ধরা যেতে পারে 2 সেকেন্ড। ইফ জাভাস্ক্রিপ্ট কমপ্লিটলি স্টপড ডিউরিং দোজ 2 সেকেন্ড, দ্য ওয়েবসাইট ফিল ফ্রিজ। তাহলে দেখা যাবে কি যে যদি এরকম হয় যে এটার জন্য 2 সেকেন্ড সময় নেয় জাভাস্ক্রিপ্ট কমপ্লিট করতে, এই কোডগুলা মানে অর্থাৎ এই কাজটা সম্পন্ন করতে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে দেখা যাবে যে তখন ওয়েবসাইটটা অনেকটা ফ্রিজ মানে অর্থাৎ নড়াচড়া করছে না এরকম মনে হবে, বা ওয়েবসাইটটা ইন ওয়ার্কিং বা কোনো কাজ করছে না এরকম মনে হবে। তো এটার পরিবর্তে জাভাস্ক্রিপ্ট ক্যান কি করতে পারে, রিকোয়েস্ট ডাটার জন্য রিকোয়েস্ট করলো, করার পরে কন্টিনিউ রানিং আদার কোড, যেমন হোয়াইল ওয়েটিং, যতক্ষণ সে ওয়েট করছিল সেই সময়ে সে কি করবে, দ্য ইউজার ক্যান স্টিল ক্লিক বাটন, টাইপ ইন দ্য সার্চ বক্স, অথবা ওপেন এ মেনু। অর্থাৎ এখানে যখন প্রথম কাজ করছিল, যদি এটা অ্যাসিনক্রোনাস সিস্টেমে হয় তাহলে প্রোগ্রামিংটা এরকম হবে যে প্রথমে রিকোয়েস্ট করা হবে ডাটার জন্য, তারপরে কন্টিনিউ রানিং আদার কোডের মধ্যে যেমন এখানে হইতে পারে সে কোনো বাটনে ক্লিক করলো, আর বাটনে ক্লিক করার কারণে জাভাস্ক্রিপ্টে অনেক কাজ সম্পন্ন করা সম্ভব। ওয়েবসাইটেরই কোনো আরেকটা বাটনে ক্লিক করলো, অথবা সার্চ বক্সে কিছু লিখলো, লিখে সে সার্চ দিল, তারপরে অথবা মেনু বারে গিয়ে সে অন্য কোনো মেনুতে গেল। তো এরকম অন্যান্য কাজ করলো একটা ওয়েবসাইটের মধ্যে। এতে করে দেখা গেল কি যে রিকোয়েস্ট যে ডাটার জন্য যে রিকোয়েস্ট করা হয়েছিল সেটা কিন্তু কন্টিনিউ রানিং আছে। সরি, সেটা হয়তোবা 2 সেকেন্ড সময় নিচ্ছে, বাট এই সময়ের ভিতরে সে কিন্তু অন্যান্য কাজগুলো করতে পারছে। তো ইউজার ক্যান ইন্টারেক্ট উইথ পেজ, ওই সময়ে ইউজার পেজের মধ্যে ইন্টারেক্ট করতে পারে। সার্ভার রেসপন্স, ইতিমধ্যে সার্ভার কি করলো, রেসপন্স করলো। তো রেসপন্স করলো মানে কি, ডাটা আসলো, যে ডাটার জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছিল সেই ডাটা আসলো, তারপরে প্রসেস দ্য রিসিভিং ডাটা, তারপরে কি হলো, ডাটা প্রসেসিং করা হলো। তাহলে এই যে ওভারঅল কাজটা, এতে দেখা যাচ্ছে কি যে এই ওয়েবসাইটটা কখনো ফ্রিজ বা হ্যাং হয়ে থাকলো না, বরঞ্চ কন্টিনিউ একটা কাজের পাশাপাশি আরেকটা কাজ চললো। দিস মেক ওয়েবসাইট অ্যাপ্লিকেশন মোর রেসপন্সিভ। এইটার মাধ্যমে যে অ্যাপ্লিকেশনগুলোকে মোর রেসপন্সিভ করে তুললো, মানে জাভাস্ক্রিপ্টের এই ধরনের প্রোগ্রামিং এর কারণে ওয়েবসাইটটাকে মোর রেসপন্সিভ করে তুললো, এটাই বলা হচ্ছে এখানে। তো আমরা যদি এটা কোডের মাধ্যমে কিছু বর্ণনা করি যে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং কিরকম, যেমন এখানে একটা কোড আছে, আমি এটা নিয়ে যাই, নিয়ে আমাদের টার্মিনালে আমাদের যে কনসোল আছে সেখানে নিয়ে আমি এটাকে পেস্ট করলাম। তো আমাদের যে আমি আর একটু দেখিয়ে নিই, এটা হলো আমাদের যে বিএস কোডে আমি আমাদের এই 11 নাম্বার যে মডিউল সেটা ওপেন করেছি, সেখানে 1.html একটা মানে পেজ নিয়েছি, নেওয়ার পরে এখানে একটা বয়লার প্লেটের মাধ্যমে একটা বেসিক পেজ তৈরি করে এখানে জাভাস্ক্রিপ্ট লেখার জন্য জায়গা রেখেছি, এখানে HTML লেখার জন্য জায়গা রেখেছি। পরবর্তীতে এটাকে লাইভে নিয়ে গিয়েছি, নিয়ে যাওয়ার পরে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসছে, সেখানে কনসোল মোডে গেলাম, গিয়ে আমি এই কোডটাকে এখানে রান করব, দেখবো যে এটা আসলে অ্যাসিনক্রোনাস ভাবে কাজ করে কিনা। তাহলে আমি যদি এটাকে এইভাবে না লিখে, যেমন এখানে স্টার্ট লিখছে, তারপরে এখানে একটা সেট টাইম আউট একটা মেথড ব্যবহার করে, এখানে একটা লাইব্রেরি মেথড ব্যবহার করা হয়েছে, যেটার মাধ্যমে মূলত ডিলে টাইম মানে অর্থাৎ একটা কাজের জন্য নির্দিষ্ট সময় সেট করা যায়, যে কাজটার জন্য ডিলে টাইম বা ওই কাজটা করতে কতটুকু সময় লাগবে সেটা
তো এখানে 2 সেকেন্ড মানে 2000 মানে হলো 2 সেকেন্ড সময় নিবে এই কাজটা করার জন্য। এর ভিতরে কাজ হলো এটা। তো এখানে জাস্ট একটা মানে কনসোল ডট লগ এর মাধ্যমে দেখানো হয়েছে। এখানে আরো একাধিক লাইন থাকতে পারে। তো আবার এইখানেও স্টার্টিং এও একাধিক লাইন থাকতে পারে, এন্ডিং এও একাধিক লাইন থাকতে পারে। তাহলে যদি এরকম হয় যে এই কাজটা এখানে শুরু হলো, আবার ব্যাকগ্রাউন্ডে একটা টাইম কনজিউমিং একটা অপারেশন এখানে দেওয়া হয়ে সেট করে দেওয়া হয়েছে। এখন এই কাজটা 2 সেকেন্ড লাগবে করতে। তো ইতিমধ্যে কি সে স্টপ থাকবে কিনা সেটা আমরা দেখি। আমরা যদি এন্টার দিই তাহলে দেখতে পাবো এই যে এইটুকু হয়ে গেছে, তারপরে কিন্তু এটা আসছে। তার মানে এইটুকুর জন্য আমার এই যে টাইম কনজিউমিং অপারেশনের জন্য কিন্তু আমার এই যে কাজটা এখানে শুরু হয়েছিল সেটা কিন্তু বসে থাকে নাই। স্টার্টের পরে এন্ডিং চলে আসছে, মানে এই লাইনটুকু এক্সিকিউট হয়েছে বা এই ব্লকটুকু এক্সিকিউট হয়েছে, এবং বাকি যে এই যে ভিতরের অংশটুকু এটা 2 সেকেন্ড পরে এখানে দেখাচ্ছে টাস্ক কমপ্লিট। তো এই যে এইটাই হলো একটা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর উদাহরণ। এইটুকু হলো একটা কাজ, এটা শুরু এখানে, শেষ এখানে, আর মাঝখানে এলো কনজিউমিং যে অ্যাসিনক্রোনাস কাজের যে মূল যে এটা সেটা, যেটার মাধ্যমে একটা কাজকে 2 সেকেন্ড ডিলে করে দেখানো হয়েছে। তো সেটা তো আমরা তাহলে এই সহজেই বুঝতে পারলাম অ্যাসিনক্রোনাস কোডিংটা কিভাবে করতে হয়। তো এটা হলো একটা জাভাস্ক্রিপ্ট কোডিং, এটার মাধ্যমে অ্যাসিনক্রোনাস অপারেশন সম্পন্ন করা হয়েছে। তো আউটপুটটা এখানে এইভাবে দেখানো হয়েছে। তারপরে আমরা যদি একটা এটা চিন্তা করি এক্সপ্লেনেশন, অর্থাৎ এখানে আমরা যদি সেট টাইম আউট জিনিসটাকে আমরা একটু বোঝাইতে চাই যে এটা কি জিনিস, এখানে যে আমরা এই সেট টাইম আউট নিয়ে কাজ করলাম, এটা মূলত একটা ফাংশন ওয়েট ফর 2 সেকেন্ড বিফোর এক্সিকিউটিং। এখানে যেটা দেখানো হয়েছে এখানে যে 2000 মানে 2 সেকেন্ড ইয়া হবে, ওয়েট করবে। তো সিনট্যাক্সটা এরকম যে সেট টাইম আউট একটা ফাংশন, তারপরে কমা দিয়ে ডিলে। এখানে আমরা যদি একটু বড় করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে এখানে এইটুকু একটা একেবারে এই পর্যন্ত এটা হলো একটা ফাংশন, তারপর কমা দিয়ে এখানে যে একটা ভ্যালু দেওয়া হয়েছে এটা হলো ডিলে টাইম। তাহলে আমরা যদি এখানে দেখি এটার সাথে মিলে কিনা, এই যে পুরা ফাংশন কমা ডিলে, তার মানে এই পাশে একটা ফাংশন হবে, ফাংশন মানে ফাংশন দিয়ে শুরু, এখানে শর্টকাট ভাবে লেখা হয়েছে, এখানে ফাংশনের নামও দেওয়া হয় নাই। যাই হোক, এটাও একটা ফাংশনের ফরম্যাট। তো এইভাবে ফাংশন শুরু, যার কোনো আর্গুমেন্ট নাই, যার নাম নাই, বাট এখানে গিয়ে এটা শেষ, এবং এর ভিতরে একটা কাজ আছে সেটা হলো কনসোল ডট লগ এটা, এবং এটা ওয়েট করবে 2 সেকেন্ডের জন্য। এটাই হলো এটার সিনট্যাক্স। তো আমরা পরবর্তীতে যাই রিয়াল এক্সাম্পলে। সে আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আমরা প্রোডাক্টের জন্য আমরা মানে করতে পারি, প্রোডাক্টের জন্য রিকোয়েস্ট পাঠাইতে পারি। যেমন আমি একটা দারাজে বা ওরকম কোনো একটা ই কমার্স সাইটে গেলাম যেখানে প্রোডাক্টের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, সে প্রোডাক্ট ইনফরমেশন আমার জানা দরকার। তো যখনই আমি একটা রিকোয়েস্ট পাঠাবো প্রোডাক্ট ইনফরমেশন জানার জন্য, তখনই কিন্তু একটা নির্দিষ্ট সময় সার্ভার থেকে যেহেতু ডাটাগুলো আসবে, একটু নির্দিষ্ট সময় নিবে, সে 2 সেকেন্ড হতে পারে, 3 সেকেন্ড হতে পারে, নিবে। তাহলে আমি প্রথম লাইনে এখানে লিখলাম বোঝার জন্য যে রিকোয়েস্টিং প্রোডাক্টস, এটা আমি কাজ শুরু করলাম। তারপরে এইখানে যে মেথডের মাধ্যমে আমি রিকোয়েস্ট করব সেটার নাম হলো ফ্যাচ মেথড। ফ্যাচ মেথডে এখানে আমি রিকোয়েস্ট পাঠাইলাম। এখানে মূলত এটা টাইম আউটের মতো ফ্যাচ একটা মেথড, যে মেথডের মাধ্যমে আমরা অ্যাসিনক্রোনাস অপারেশন সম্পন্ন করব বা টাইম কনজিউমিং অপারেশন সেগুলো সম্পন্ন করব। তাহলে এইখানে আমি একটা ইউআরএল দিলাম, ইউআরএল দিয়ে আমি এটা সার্ভারে রিকোয়েস্ট পাঠাইলাম। পাঠানোর পরে দেন ডট দিয়ে দেন, এই দেনের কাজ কি এগুলো আমরা আগে আলোচনা করা হয়েছে। ডট দেন মানে এটারই পার্ট। ডট দেন রেসপন্স, যদি এরকম হয়, এটাও কিন্তু একটা মেথডের মতো। তো রেসপন্স, এখানে রেসপন্সটা জেসন মেথডে এই রেসপন্সের মধ্যে আসবে। তো আসার পরে তাহলে
এটা যদি আসে, এখন আসলো কিভাবে রেসপন্সের মানে জেসন জেসনের মাধ্যমে আসলো এই রেসপন্সটা। তো জেসন ফরম্যাটে আসলো, দেন প্রোডাক্টস এর ভিতরে এটা একটা প্রোডাক্ট মেথডের মাধ্যমে আমরা এখানে দিলাম যে প্রোডাক্ট রিসিভ, যদি এটা আসে তাহলে এটা রিসিভ হলো, এটা যদি ট্রু হয় তাহলে দেন এটা ট্রু। তো এইখানে প্রোডাক্ট আসলো, প্রোডাক্ট রিসিভ, আর তারপরে ফাইনালি আসলো কি প্রোডাক্টসের নাম আসলো। তো এইভাবে আমরা কি করলাম যে এখানে এইটুকুর মধ্যে আমরা একটা একটা ডিলে টাইমের মাধ্যমে বা কনজিউমিং একটা অপারেশন সম্পন্ন করলাম, যে এখানে যখনই রিকোয়েস্ট পাঠানো হবে কিছু সময় নিয়ে জেসন ফরম্যাটে ডাটা আসবে, ডাটা আসার পরে সেটা আউটপুটে দেখাবে। তো আদার ওয়ার্ক ক্যান হ্যাপেন ইমিডিয়েটলি, অর্থাৎ এই কাজ চলাকালীন সময়ে যতটুকুই সময় লাগুক না কেন সে কিন্তু এখানে বসে নেই, সে কিন্তু এই লাইনের পরে এই লাইনে চলে আসবে। এই লাইনে কাজ হলো শোয়িং মেনু বা অন্য কোনো কাজ, শোয়িং মেনু বা এখানে দেখাবে চেক ইউজার ইনপুট, চেক করা, অন্য অন্য মানে ওয়েবসাইটের অন্যান্য কাজ সে করলো, করার পরে তারপরে দেখা গেল কি যে আপডেটিং দ্য পেজকে আপডেট করলো, এরকম অন্যান্য কাজ করলো, করার পরে সে এই রিকোয়েস্ট কমপ্লিট হলো, হওয়ার পরে প্রোডাক্টের আউটপুটটা এখানে ডিসপ্লে হলো, এখানে তখন এই মেসেজটা আসবে। তো আমরা এটাকে কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা এটা একটু কনসোলে গিয়ে দেখি এটা এইভাবে কাজ করে কিনা। তো আমরা প্রথমে রিফ্রেশ করে নিই, এখানে আমরা কোডটাকে পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা আবার একটু বলে নিই যে এইখান থেকে এই লাইনটা হলো শুরু, তারপরে একটা ফ্যাচ নামক একটা কনজিউমিং সিনক্রোনাস অপারেশনে ঢুকলো, যেটার জন্য কিছু টাইম নিবে। এটার কাজ হলো সার্ভারে রিকোয়েস্ট পাঠানো ডাটার জন্য, প্রোডাক্টের ইনফরমেশন নেয়ার জন্য। তো এখানে রেসপন্সের মাধ্যমে রেসপন্স আসলো, আসার পরে এই রেসপন্সটা দেওয়া হয়েছিল প্রোডাক্টের জন্য, সেই প্রোডাক্টের লিস্টগুলো এখানে আসলো, আসার পরে তখন এইখানে যদি এটা ট্রু হয় দেন এই যে প্রোডাক্ট রিসিভ হবে এবং এই প্রোডাক্টের ভ্যালুগুলো এখানে ডিসপ্লে হবে। এবং এটা যে একটু সময় নেবে এটা বোঝার উপায় হলো, যদি এটার আগে এই 3 কোড যদি সম্পূর্ণ হয়ে যায় তার মানে বোঝা গেল যে এই কাজটা কিছু সময় নিয়েছে এবং এইটাই মূলত অ্যাসিনক্রোনাসের ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে। তো আমরা একটু দেখি। তো এখানে প্রথমে আসছে হলো রিকোয়েস্ট প্রোডাক্ট, তারপরে আসছে হলো শো মেনু, তারপরে আসছে হলো চেকিং ইউর ইনপুট, তারপরে আপডেট। তার মানে এই যে চেকিং ইনপুট, শো মেনু চেকিং ইনপুট, তারপরে হলো আপডেট ইউর পেজ, এই কাজগুলো কিন্তু হচ্ছে। মাঝখানে কাজটা যদিও এখানে যে এই ইউআরএলটা যেহেতু ফেক একটা ইউআরএল, এখানে কোনো মানে ভ্যালু নাই, এই কারণে এরকম দেখাচ্ছে। তো যাই হোক, মানে এই কাজটা কিন্তু ওইটার জন্য অপেক্ষা করে নাই, পরবর্তীতে যদি সঠিক ডাটা থাকতো তাহলে এখানে কিন্তু এই যে আনডিফাইন কথাটা আসতো না, তার মানে এই কাজটা পরে সম্পন্ন হচ্ছে। তো এটাই হলো অ্যাসিনক্রোনাস এর উদাহরণ। তো আমরা তারপরে দেখি ইমাজিন, আমরা আরেকটা উদাহরণ দিয়ে আমরা আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য এটা দিয়েছি যে ইমাজিন ইউ আর মেকিং টি, যদি আমরা চা বানাই এরকম, পুট ওয়াটার অন স্টোভ, চুলায় আমি পানি দিলাম, গরম হবে কতক্ষণ, 5 মিনিট গরম হবে, ওয়াটার বয়েল হচ্ছে, মেক টি, ইফ ইউ মাস্ট স্ট্যান্ড হোয়ার ডুইং if you just stand there doing nothing for 5 minutes, অর্থাৎ তুমি এইখানে শুধু যদি দাঁড়িয়ে থাকো 5 মিনিট কিছুই না করো, দ্যাট ইজ লাইক এ সিনক্রোনাস ওয়ার্ক, অর্থাৎ এই অবস্থায় যদি তুমি 5 মিনিট ওখানে দাঁড়ায় থাকো তার মানে তুমি এইটা অনেকটা সিনক্রোনাস কাজের মতো, এটা সিনক্রোনাস কাজ। The key question is, while waiting for the water, can you do other work? তুমি কি অন্য কোনো কাজ করছো? যদি নো হয় তাহলে সিনক্রোনাস, আর যদি ইয়েস হয় অ্যাসিনক্রোনাস।
There is a exactly why JavaScript use this like fetch and timeout for asynchronous operation. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে this is exactly why JavaScript use thing like fetch and set timeout for asynchronous operation. এইগুলা মূলত এই যে ফ্যাচ এবং এবং টাইম আউট, এই দুইটা কিন্তু অ্যাসিনক্রোনাস অপারেশনের জন্য ব্যবহার করে, যদি এটা বলা হয়েছে। তারপরে আমরা এখানে যাই কলব্যাক। কলব্যাক একটা মূলত কলব্যাক ইজ এ ফাংশন পাস্ট এজ এন আর্গুমেন্ট। কলব্যাক ইজ এ ফাংশন পাস্ট এজ এন আর্গুমেন্ট টু অ্যানাদার ফাংশন অ্যান্ড এক্সিকিউট লেটার। আচ্ছা, এখানে বলা হচ্ছে এ কলব্যাক ইজ এ ফাংশন পাস্ট এজ এ আর্গুমেন্ট, মানে অর্থাৎ কলব্যাক একটা নিজে একটা ফাংশন যেটা কি করে আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস হয় এবং সে কি করে পরবর্তী সময়ে এটা এক্সিকিউট হয়। অর্থাৎ আবার একটু যদি ক্লিয়ার করে বলি যে কলব্যাক মূলত একটি ফাংশন, এটি করে কি অন্য একটি ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস হয়, আর্গুমেন্ট হিসেবে ব্যবহার হয় এবং এই ব্যবহারের পরবর্তীতে সে ব্যবহার হয় এবং পরবর্তীতে সে এক্সিকিউট হয়। অর্থাৎ কলব্যাকটা সবার শেষে এক্সিকিউট হয়। যে ফাংশনে সে কল হলো সেই ফাংশনের আদার্স কাজ কমপ্লিট করার পরে সে এক্সিকিউট হয়। এ কলব্যাক অ্যালাউ জাভাস্ক্রিপ্ট টু স্পেসিফাই হোয়াট শুড হ্যাপেন আফটার অ্যাসিনক্রোনাস অপারেশন কমপ্লিট। আচ্ছা, এটা দিয়ে নিশ্চিত করা হয় অ্যাসিনক্রোনাস অপারেশনের শেষে কোন কাজটা সংগঠিত হবে সেটা এই কলব্যাকের মাধ্যমে স্পেসিফাই করা হয় বা নির্দিষ্ট করা হয়। যেমন এখানে যদি আমরা ধরি যে এইখানে একটা ফাংশন আছে, নাম হলো ফাংশন নেম, তারপর এখানে প্যারামিটার হলো কলব্যাক, আবার এটার ভিতরে একটা কলব্যাক আছে, অর্থাৎ এখানে ফাংশনটাকে আবার কল করা হচ্ছে, এরকম আর কি সিনট্যাক্সটা এরকম যে এখানে প্যারামিটারও কলব্যাক আবার ফাংশনকে এখানে কল করা হচ্ছে, সেখানেও বোঝা যাচ্ছে যে কি এটা একটা ফাংশন এবং এই কল করার মাধ্যমে ফাংশনটা কল হচ্ছে এবং ওই ফাংশনটাই পরে এক্সিকিউট হবে। তো আমরা এখানে দেখি যে এখানে যেমন গ্রিট, এখানে নেম কলব্যাক, গ্রিট কমা কলব্যাক, তার মানে কলব্যাকটা একটা ফাংশন। কনজিউম না কনসোল ডট লগ হ্যালো প্লাস নেম, এখানে এটা আসবে, তারপরে কলব্যাক এখানে কল হবে। কল হওয়ার মাধ্যমে এখানে তাহলে পরবর্তীতে আমরা দেখি এখানে কলব্যাক নামে কোনো ফাংশন নাই, কিন্তু এখানে আরেকটা ফাংশন এখানে কল হচ্ছে, সেটা কি এই গ্রিড ফাংশনটা কল হচ্ছে। এর আবার প্যারামিটার হলো দুইটা, একটা হলো জন একজনের নাম আর কমা দিয়ে বাই সে বাই, তার মানে এই ফাংশনকে যদি কল করে, যেহেতু এটা গ্রিড মানে এই ফাংশনকেই কল করা হচ্ছে, তো এই ফাংশনে এই পার্টটা হলো একটা নাম যেটা এখানে দেখাবে, আর এই পার্টটা হলো একটা আর্গুমেন্ট, যে আর্গুমেন্টটা মূলত একটা ফাংশন। তাহলে এই কলব্যাক মানেই এই সে বাই, তো সে বাই মানে এখানে সে বাই, তো এখানেও কলব্যাকের পরিবর্তে সে বাই হবে, অর্থাৎ সে বাই ফাংশন কল হবে, অর্থাৎ ফাংশন সে বাই এটা কল হবে মূলত। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে এটার মাধ্যমে কল হচ্ছে, হয়ে এখানে যাচ্ছে, এই লাইন আগে এক্সিকিউট হচ্ছে, পরে এটা কলের মাধ্যমে এই লাইন এক্সিকিউট হচ্ছে। এটাই হলো মানে অর্থাৎ অ্যাসিনক্রোনাস যে অপারেশনের পরবর্তী কোনটা, মানে অ্যাসিনক্রোনাস অপারেশন সম্পন্ন হওয়ার পরে অপারেশনটা সম্পন্ন হওয়ার পরে যে কাজটা হবে সেই কাজটা নিশ্চিত করার জন্য এটা করা হয়, অর্থাৎ সেই কাজটা নির্ধারণ করার জন্য কলব্যাক ফাংশন ব্যবহার করা হয়। তো আমরা যদি এটাকে রান করি আমাদের কিছুটা ক্লিয়ার হবে। আমরা এটা রান করলাম, এখানে রান করার পরে আউটপুটটা কি আসে আমরা দেখি। আমাদের আউটপুট আসার কথা হলো হ্যালো জন, তারপর হলো সে বাই, বাই মানে এখানে আসবে হলো গুড বাই। তো আমরা এন্টার দেই হ্যালো জন গুড বাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইখানে কি কাজ হচ্ছে, যে একটা
ফাংশন ব্যবহার করা হচ্ছে কল ব্যাক ফাংশন, যেটা আরেকটা ফাংশনে আর্গুমেন্ট হিসেবে যাচ্ছে, এবং এই কল ব্যাক ফাংশনের কাজটা সবার পরে সম্পন্ন হবে, যা অনেকটা অ্যাসিনক্রোনাসকে সহযোগিতার জন্য এই 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 ধরনের মেথড বা এই ধরনের ফাংশন ব্যবহার করা হয়। অর্থাৎ অ্যাসিনক্রোনাসকে হ্যান্ডেলিং করার জন্য, ইজি ওয়েতে হ্যান্ডেলিং করার জন্য এটা এই কল ব্যাক ফাংশন ব্যবহার করা হয়। তারপরে আমরা অ্যানাদার এক্সাম্পল দেখতে পারি, যে এখানে আমরা যদি এটা দেখি, এটা আবার একটু ভিন্ন। এটা এখানে এখানে আবার টাইম আউট ইউজ করা হয়েছে, কল ব্যাকের সাথে সাথে এখানে টাইম আউট দিয়ে কল করা হচ্ছে। অর্থাৎ আগে তো সরাসরি কল করা হয়েছিল, এখন এটা 2 সেকেন্ড পরে এটাকে কল করার জন্য এখানে মানে টাইম সেট করে দেওয়া হয়েছে, যার কারণে এখানে সেট টাইম আউট ইউজ করা হয়েছে। তাহলে এটাও আরেকটা এক্সাম্পল, এই একই কল ব্যাকের এক্সাম্পল। আমরা যদি দেখি হ্যালো জন, তারপরে 2 সেকেন্ড পরে কিন্তু গুড বাই আসলো। তো এটা একটা, আশা করি এটাও বুঝতে পেরেছো। তারপরে আমরা যদি যাই প্রমিসেস, প্রমিসেস রিপ্রেজেন্ট দ্য ইভেনচুয়াল কমপ্লিশন অর ফেইলর অফ অ্যাসিনক্রোনাস অপারেশন। এটা মূলত একটা অ্যাসিনক্রোনাস অপারেশন চূড়ান্তভাবে হয় কমপ্লিট হবে, না হয় ফেল হবে, এই নিশ্চয়তা দিয়ে থাকে এই স্ট্রাকচারের মাধ্যমে। প্রমিস মানে অর্থাৎ আমরা জানি যে প্রমিস মানে হলো শপথ করা বা একটা কিছু করা, যে সে কনফার্ম করা। তো এইখানে বলা হচ্ছে প্রমিস রিপ্রেজেন্ট এভেনচুয়ালি কমপ্লিশন, মানে অর্থাৎ চূড়ান্তভাবে এটা সম্পন্ন হবে অথবা ফেল করবে, এরকম কিছু নিশ্চয়তা দিয়ে থাকে অ্যাসিনক্রোনাস অপারেশনের ক্ষেত্রে। তো সেটা কিভাবে দিয়ে থাকে এটা আমরা এখানে দেখব। প্রমিস হ্যাজ 3 স্টেটস, 3টা স্টেজ থাকে: পেন্ডিং, ফুলফিল, রিজেক্ট। তো সে পেন্ডিং তার একটা কন্ডিশন, একটা অবস্থা; ফুলফিল একটা অবস্থা মানে সাকসেসফুল; আর রিজেক্ট মানে ফেইলর। তো আমরা দেখি এখানে 3টা, একটা হলো এই পেন্ডিংটা, এটা হতে পারে ফ্যাচের মাধ্যমে করা যেতে পারে, রিকোয়েস্ট ডাটার মাধ্যমে পেন্ডিং করে রাখা একটা কাজকে, যে এত সময় পরে কাজটা হবে। প্রমিস মানে হলো ওয়েট ফর দ্য ফিউচার রেজাল্ট, এটা প্রমিস মানে হলো ওয়েট ফর দ্য ফিউচার রেজাল্ট। দেন মানে হলো হ্যান্ডেল দ্য রেজাল্ট হোয়েন অ্যাভেলেবেল, অর্থাৎ রেজাল্টটা আসার পরে দেন একটা পার্ট আছে, সেটা এখানে আছে, আমরা দেখতে পাবো। তাহলে আমরা ভেরি সিম্পলি যদি অ্যানালাইসিস করি, যে এখানে আমরা এটা ইউজ করতে পারি পেন্ডিংয়ের জন্য। ইউ প্লেস দ্য ফুড অর্ডার, এটা একটা ইমাজিন অর্ডার ফুড অ্যাট এ রেস্টুরেন্টে আমরা একটা খাবারের অর্ডার দিলাম, সেখানে আমরা এটা ইউজ করতে পারি। ইউ প্লেস ফুড অর্ডার, তারপরে প্রমিস কি করবে, প্রমিস দ্য রেস্টুরেন্ট সেস ইউর ফুড উইল বি রেডি লেটার। অর্থাৎ রেস্টুরেন্ট বললো, এখানে প্রমিসে যেটা হয়, রেস্টুরেন্টে বললো তোমার ফুড কিছু সময় দেরি হবে, রেডি হইতে কিছু সময় দেরি হবে। আচ্ছা, এখানে তার মানে কিছু টাইম লাগবে, এটা কনফার্ম করলো, প্রমিস করলো আর কি, তো সময় লাগবে। দেন মানে রিসিভ, মানে সময় পরে আর কি যেটা হবে, ইউ রিসিভ দ্য ফুড অ্যান্ড ইউজ ইট, অর্থাৎ কিছু সময় পরে ফুড আসলো, সেটা দেন নামক স্ট্রাকচারে যাবে। আর যদি ফুড অর্ডার না আসে বা রেডি না হয়, তাহলে কি হবে, সামথিং ওয়েন্ট রং উইথ দ্য অর্ডার, অর্থাৎ এখানে তোমার অর্ডারের মধ্যে কোনো ত্রুটি আছে, যার কারণে এটা ক্যাচে চলে যাবে, ক্যাচ নামক স্ট্রাকচারে চলে যাবে। আমরা যদি এখানে যাই তাহলে এটা দেখতে পাবো, ক্রিয়েট প্রমিস। আমরা যদি এখানে দেখি লেট প্রমিস ইকুয়াল টু নিউ প্রমিস, এখানে প্রমিসের 2টা পার্ট, একটা হলো রিজলভ আর একটা হলো রিজেক্ট। রিজলভে আমরা এখানে দেখব যে ইফ লেট সাকসেস একটা শব্দ, এটা আমরা নিলাম, এটা ভেরিয়েবল, ইকুয়াল টু ট্রু দিলাম, যদি এটা ট্রু হয়। ইফ সাকসেসফুল, যদি এই যে যদি সাকসেসফুল হয় সামথিং, মানে আমরা যদি কোনো একটা ফ্যাচের মাধ্যমে কোনো একটা অর্ডার করলাম বা যে কোনো কিছু করলাম, সেটার মাধ্যমে যে ডাটাটা আসবে
সেটা যদি সাকসেসফুল হয় তাহলে রিজলভ কি হবে, টাস্ক কমপ্লিট। আর যদি না হয়, মানে সাকসেসফুল মানে না হয়, তাহলে রিজেক্ট হবে, রিজেক্ট আসবে, টাস্ক ফেইল্ড। তো এই জিনিসটা, এই ক্রিয়েট প্রমিস, এটা আমরা প্রমিস তৈরি করলাম। তারপরে যদি কনজিউমিং পার্টে যাই, কনজিউমিং প্রমিস কিভাবে কনজিউমিং হয়, এই যে এখানে প্রমিস ডট রেজাল্ট, এটা আরেকটা ভেরিয়েবল। তারপরে কনসোল ডট রেজাল্ট, তারপরে অর ডট ক্যাচ এরর কনসোল ডট লগ। এখানে একটা জিনিস, এই রিজলভ মূলত একটা ফাংশনকে কল করছে, আর এই রিজেক্টও একটা ফাংশনকে কল করছে। যদি রিজলভ কল করে তাহলে কল হয় হলো এই ফাংশনটা। এখানে আসলে এইভাবে দেখানো হচ্ছে, কিন্তু এটা একটা ফাংশন। এই যে এইভাবে এই চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, এটা একটা ফাংশনের একটা স্ট্রাকচার। এখানে এটার আর্গুমেন্টটা দেখানো হয়েছে, অর্থাৎ এইখান থেকে যে জিনিসটা আসবে সেটা এইখানে ক্যাচ হবে, এখানে এইখানে আসবে, এখান থেকে সে রেজাল্টটা দেখাবে। আবার ঠিক তেমনিভাবে যদি এটা মানে এটা ট্রু না হয়, এটা ফলস হয়, তাহলে ঠিক সেমভাবে এখানে রিজেক্ট এর মাধ্যমে ক্যাচটাকে এইভাবে আসবে, ক্যাচটা তখন ক্যাচের ভিতরের যে ফাংশনটা এটা কল হবে, অর্থাৎ এটা ফাংশনের আর্গুমেন্ট সুদ্ধা এটা এখানে এভাবে কল হবে। তো এইভাবে কল হওয়ার পরে প্রোগ্রামটা কি হবে, মানে কমপ্লিট হবে। তো এখানে এইটুকুই হলো। আমরা যদি এটাকে কপি করে নিয়ে যাই, আমরা আবার এটা একটু আলোচনা করব। এটা এখানে করলাম, করার পরে আমরা এই যে লেট প্রমিস ইকুয়াল টু নিউ প্রমিস, তারপরে এখানে এটা দেওয়া হয়েছে রিজলভ রিজেক্ট, দেওয়ার পরে লেট সাকসেসফুল, এটা জাস্ট বোঝানোর জন্য। দেন একইভাবে এইখানে প্রমিস ডট দেন, দেনটা একটা স্ট্রাকচার, আবার প্রমিস ডট ক্যাচটা হলো ফেইলরের জন্য, আর এটা হলো সাকসেসফুলের জন্য। তো আমরা এটাকে যখন করলাম, রান করলাম, এটার আউটপুটটা হলো টাস্ক কমপ্লিট, অর্থাৎ এটার এই অংশটা কাজ করেছে, অর্থাৎ এটা রিজলভ হয়েছে, এটা রিজেক্ট হয় নাই। তো যার কারণে এই অংশটা কাজ করেছে, রেজাল্টটা এখানে টাস্ক কমপ্লিট দেখাচ্ছে, প্রমিস, তারপরে ফুলফিলড, টাস্ক কমপ্লিট, এটাই দেখাচ্ছে এখানে। তার মানে এখানে প্রমিসটা ফুলফিল হয়েছে, এই যে প্রমিস, এই ফুলফিলনেসটা দেখাচ্ছে এখানে মেথডের মাধ্যমে। তো এটা একটা প্রমিসের মাধ্যমে আসলে যে আমাদের যে অ্যাসিনক্রোনাস অপারেশন সেটাকে হ্যান্ডেল করা, সহজে হ্যান্ডেল করার জন্য, কনফার্ম করার জন্য এই স্ট্রাকচার ব্যবহার করা হয়, প্রমিস স্ট্রাকচার ব্যবহার করা হয়। এটা মূলত অ্যাসিনক্রোনাসের সুবিধার জন্য এই স্ট্রাকচার ব্যবহার করা হয়। তারপরে আমরা পরবর্তীতে যাই অ্যাসিনক্রোনাস ওয়েট। অ্যাসিন এবং ওয়েট দুটা আলাদা শব্দ, এই দুইটাকে একটা স্ট্রাকচারে ব্যবহার করা হয়। মেক অ্যাসিনক্রোনাস কোড ইজি টু রিড, এটা মানে সহজেই পড়ার জন্য, অর্থাৎ অ্যাসিনক্রোনাস যে কোডিংটা এটাকে সহজীকরণ করার জন্য এই দুইটা শব্দ ব্যবহার করা হয়। তো আমরা দিস মেক অ্যাসিনক্রোনাস কোড ইজি টু রিড, এখানে আমরা যদি দেখি জিনিসটা এরকম, অ্যাসিন ফাংশন গেট ডাটা, আমরা ডাটার জন্য যদি রিকোয়েস্ট পাঠাই তাহলে লিখি এরকম, লেট রেসপন্স ইকুয়াল টু অ্যাওয়েট ফেচ, এরকম। অর্থাৎ এখানে অ্যাওয়েট একটা শব্দ ব্যবহার করা হয়েছে, এটা তো অ্যাসিনক্রোনাস ফাংশন। তো এই ফাংশনটা এইখানে অ্যাওয়েট দেখানো হয়েছে, এটা মিনিংটা হলো এরকম যে এইটা কিছুটা সময়, এই ফ্যাচের জন্য কিছুটা সময় সে পজ করবে। পজ করা মানে আমরা কি জানি, যে একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে থেমে যায় এবং পরবর্তীতে ওই পয়েন্টে আবার কন্টিনিউ, ওই পয়েন্ট থেকে আবার কন্টিনিউ হয়, এরকম কোনো একটা কাজ। স্টপ না হয়ে কোনো একটা পয়েন্টে থেমে যায়, তারপরে আবার যখন শুরু হয় ওই পয়েন্ট থেকে শুরু হয়, এরকম কিছু। তো এইখানে যেটা বোঝাচ্ছে ওয়েটের দ্বারা, সেটা হলো যে ওয়েট ফর দিস অ্যাসিনক্রোনাস অপারেশন, অ্যাসিনক্রোনাস অপারেশনের জন্য ওয়েট করতেছে টু ফিনিশ বিফোর কন্টিনিউং ইনসাইড দ্য দিস অ্যাসিনক্রোনাস কোড। আচ্ছা, এইখানে
এই যে আমাদের যে এখানে কোড আছে, এই কোডটা হলো এই অ্যাসিনক্রোনাস ফাংশনের ভিতরে, কিন্তু তো ভিতরে কোড এইটাকে পরবর্তীতে এক্সিকিউট করার জন্য এটা মূলত এই এটা ইউজ করা হচ্ছে। তো এটা ইউজটা পুরাটা আমরা বুঝতে পারবো যদি আমরা পুরা প্রোগ্রামটা আমরা যদি দেখি, তাহলে বুঝতে পারবো। যেমন এখানে এটা হলো ফাংশনটা, তারপরে ওয়েটের অংশটা হলো এইভাবে যদি ওয়েট দেই তাহলে এটা, তার মানে এটা নর্মালি যদি আমরা এইভাবে দেই তাহলে সরাসরি এই ফাংশনের ভিতরে এটা হবে, এক্সিকিউট হবে। কিন্তু আমরা যখন এই অংশটা ব্যবহার করি তখন এই ফ্যাচের কারণে কিন্তু এখানে একটা ওয়েটিং এর একটা অবস্থা তৈরি হয়, যার কারণে এটা দেরি হয়, মানে অর্থাৎ এই লাইনটা এক্সিকিউট হইতে সময় নিয়ে নেয়। তো আমরা যদি এইখান থেকে দেখি যে এইখানে সে আমরা গেট ডাটার জন্য এটাকে করলাম, এখানে কল করলাম, কল করার সাথে সাথে কিন্তু সে এখানে না এসে এই ফ্যাচের জন্য সে কল করে দেবে। আমরা এখানে এক্সাম্পলে যাই, এইখানে দেখি যে ফাংশন গেট ডাটা, তারপরে রিটার্ন নিউ প্রমিস, এখানে রিজলভ একটা মেথড, এটার মাধ্যমে সেট টাইম আউট, এখানে রিজলভ ডাটা রিসিভের জন্য একটা সময় নেবে। তারপরে এখানে অ্যাসিনক্রোনাস ফাংশন শো ডাটা শো, এটা হলো গেট ডাটা, যার কারণে এখানে ডিলে টাইম সেট করে সবকিছু করা হয়েছে। তারপরে এটা হলো শো ডাটার মধ্যে কি করা হচ্ছে যে প্রথমে একটা স্টার্ট, তারপরে লেট রেজাল্ট অ্যাওয়েট গেট ডাটা, এখানে এই লাইনের পরে কিন্তু গেট ডাটায় চলে যাবে, তখন এটার জন্য কিন্তু কিছু সময় নেবে, নেওয়ার পরে এইগুলো আসবে। তো আমরা এইটা আশা করি এইটা যদি আমরা রান করি তাহলে অনেকটা বুঝতে পারবো। আমরা এটা রান করে দেখি। আমরা এই কোডটাকে রান করলাম, রান করার পরে আমাদের কি দাঁড়ায় আমরা দেখি। এই যে স্টার্টে আসার পরে এখানে কিন্তু ডাটা রিসিভটা এবং এন্ডিংটা, এই এন্ডিং এবং ডাটা রিসিভ এই জিনিসটা কিন্তু অনেক পরে আসছে, এবং স্টার্টটা কিন্তু, তাহলে আমি কি দেখছি যে এখানে ডাটা রিসিভটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম ডিলের পরে এর ডাটাটা রিসিভ হচ্ছে। এবং এইখানে যেটা হচ্ছে যে এই যে ফাংশনটা অ্যাসিনক্রোনাস ফাংশনটা, এই ফাংশনটার ভিতরে এখানে যখন এটাকে কল করা হচ্ছে তখন সাথে সাথে কিন্তু এই লাইনটা এক্সিকিউট হচ্ছে, বাট এইখানে এই লাইনে আসার পরে কিন্তু সে বেশ অনেকটা সময় নিয়ে নিয়েছে, কারণ এই আসার পরে সে এইখানে চলে গেছে, এইখানে গিয়ে এই লাইন এক্সিকিউট করছে, করার পরে কিন্তু এন্ডিং হয়েছে, পরে এসা রেজাল্টের পরে এন্ডিং হচ্ছে। তার মানে এই ওয়েটের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটছে। তো এই যে ধরনের স্ট্রাকচারকে বলে সিঙ্ক অ্যাওয়েট স্ট্রাকচার। তো আশা করি বুঝতে পেরেছো, এগুলা আসলে রিয়েল লাইফ জব বেশি বেশি করলে পরে আরো ক্লিয়ার হবে। তারপরে আরেকটা জিনিস আমরা দেখি, এরর হ্যান্ডলিং এর জন্য আমরা এটা ইউজ করতে পারি, যে অ্যাসিন ফাংশন গেট ইউজার, এখানে ট্রাইয়ের ভিতরে আছে হলো এটা ফেচ ইউজার। তো আমরা যদি এখানে যাই তো ফেচ ইউজার তো এখানে নাই, গেট ইউজার পর্যন্ত আছে। তো এইখানে আমরা যাই হোক, আমরা যদি ক্যাচ দেই, এইটুকু হলো এটা হলো ট্রাইয়ের জন্য, আর এটুকু হলো ক্যাচের জন্য। যদি কোনো কারণে এরর আসে তাহলে এই অংশটা এক্সিট হবে। তারপরে আসি ফ্যাচের আলোচনা এতক্ষণ হচ্ছিল। তো ফ্যাচটা কিছুই না, মূলত এটা একটা কমান্ড লাইন। তো এটা মূলত একটা এপিআই এন্ড পয়েন্ট, একটা এপিআই। তো এপিআই মানে হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশনের সাথে আরেকটা অ্যাপ্লিকেশনের কমিউনিকেশনের জন্য মাঝখানে যে প্রোগ্রামিং করা হয় বা যে ইয়েটা দরকার হয়, সফটওয়্যারটা দরকার হয়, সেটাকে বলা হচ্ছে, বা ড্রাইভারটাকে যে ড্রাইভারটা দরকার হয় সেটাই হলো এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। তো এটা মূলত একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, যার মাধ্যমে এই যেমন এখানে একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে কোনো একজন ইউজারের ডাটার জন্য, এটা এপিআই এর মাধ্যমে সার্ভারে রিকোয়েস্ট পাঠানো হয়েছে। যদি রিকোয়েস্ট আসে দেন এখানে রেসপন্স আসবে এবং সেটা জেসন ফাইলে আসবে। জেসন ফাইল থেকে ডাটা নিয়ে
ডাটাগুলোকে আউটপুটে দেখাবে, যদি না আসে তাহলে ক্যাচের মাধ্যমে এটা এরর দেখাবে। আমরা যদি এটাকে কপি করে নিয়ে দেখি একটু, এই যে এখানে প্রথমে এটার মাধ্যমে একটা ইউআরএল দিয়ে রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং সেই রিকোয়েস্টের মাধ্যমে এখানে ডাটাটা জেসন ফরম্যাটে আসছে, এখানে জেসন ফরম্যাট দেখা যাচ্ছে এবং জেসন ফরম্যাটে ডাটা আসার পরে যেহেতু ডাটা আসছে অর্থাৎ কনজুগ, এখানে আউটপুট সেটা দেখাচ্ছে। যদি না আসে তাহলে এরর দেখাতো। তো এটাই হলো মানে ফ্যাচের যে স্ট্রাকচার সেটা। তারপরে আমরা যদি এটা যাই, এটা একটা গেট, এখানে একটা সরাসরি এখানে ফ্যাচ দিয়ে অ্যাওয়ার্ড, তারপরে সিঙ্ক অ্যাওয়ার্ডটাকে এখানে বর্ণনা করা হয়েছে। এখানে আমরা যদি একটু দেখি যে এটা হলো সিন ফাংশন গেট ইউজার ইনফরমেশন। তো এখানে ইউজার্স একটা ফাংশন, তারপর এখানে একটা এটার ভিতরে আবার ট্রাই এবং ক্যাচ আছে। তো এখানে ট্রাইয়ের মধ্যে এখানে ফ্যাচ করা হয়েছে, ফ্যাচ ব্যবহার করে, ফ্যাচ এপিআই ব্যবহার করে ডাটা, ইউজারের ডাটা নেওয়া হয়েছে এবং সেটার জন্য একটু ডিলে করার জন্য এটা এখানে ব্যবহার করা হয়েছে। তো রেসপন্সে নেওয়ার পরে যদি এইখানে দেখানো হচ্ছে কনস্ট্যান্ট ডাটা অ্যাওয়েট রেসপন্স ডট জেসন, ডাটা জেসনে যাবে, তারপরে এটা আউটপুটে দেখাবে, দেন যদি ক্যাচ হয় তাহলে ক্যাচে দেখাবে। এইটা একটা উদাহরণ। তো আমরা যদি এটাকে রান করি, এটাও সেম ভাবে একই আউটপুট দেখাচ্ছে। তো তো এটা হলো ওই আরেকটা উদাহরণ। এখানে অ্যাসিনক অ্যাওয়েট এটার উদাহরণ, এখানে সাথে ফ্যাচ সহ। তো ফ্যাচ ছাড়া, ফ্যাচ এবং টাইম, এই ফ্যাচ এবং টাইম আউট ছাড়াও আরও অনেকগুলা ফাংশন রয়েছে যেগুলোর মাধ্যমে অ্যাসিনক্রোনাস অপারেশন সম্পন্ন করা হয়। যেমন এখানে বলা হচ্ছে ফ্যাচ, এটা একটা গেট ডাটা ফ্রম সার্ভার অ্যাসিনক্রোনাস অপারেশন সম্পন্ন করে, যার জন্য এই এপিআইটা ইউজ করলে, এটা একটা এপিআই, এটা যদি ইউজ করা হয় তাহলে একটু টাইম নেয়, টাইম নেওয়ার মাধ্যমে অ্যাসিনক্রোনাস অপারেশন সম্পন্ন হয়। সেট টাইম আউট, এটা তো রান কোড আফটার এ ডিলে, ডিলে পরে রান কোড রান হয়, এটাও অ্যাসিনক্রোনাস অপারেশন সম্পন্ন করে। তারপরে সেট ইন্টারভেল, এটাও একটা রান কোড রিপিটেডলি আফটার এ টাইম ইন্টারভেল, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভেল পর পর হয়। তারপরে অ্যাড ইভেন্ট লিসেনার, এটাও একটা কমান্ড যার মাধ্যমে আমরা ইভেন্ট বেস অ্যাসিনক্রোনাস অপারেশন সম্পন্ন করতে, ওয়েট ফর ইউজার ইভেন্ট, ইভেন্টের জন্য অপেক্ষা করে, অর্থাৎ ক্লিক করা বা মাউস আপ করা ডাউন করা, কিবোর্ড আপ করা ডাউন করা, এগুলা। ওয়েব সকেট, ওয়েব সকেট মানে কমিউনিকেশন কন্টিনিউয়াসলি উইথ এ সার্ভার, এটার জন্য এটা ব্যবহার করে। তারপরে ফাইল রিডার, ফাইল রিডার রিড ফাইল ফ্রম ইউজার্স কম্পিউটার। তারপরে হলো জিও লোকেশন এপিআই, এটার মাধ্যমেও আমরা অ্যাসিনক্রোনাস কাজ করতে পারি। ইন্ডেক্স, ইন্ডেক্স বিডি স্টোর রিড ব্রাউজ, ব্রাউজার ডাটা, ডাটাবেস ডাটা, ব্রাউজারে এই যে ইন্ডেক্স বিডি, এটা পরবর্তী চ্যাপ্টারে আছে। ডিবি এটা একটা ডাটাবেস, এটা ব্রাউজারের ডাটাবেস, এটার মাধ্যমেও আমরা অ্যাসিনক্রোনাস অপারেশন সম্পন্ন করতে পারি। তারপরে আসি হলো ওয়ার্কিং উইথ জেসন, জেসন যেমন জেসন ফরম্যাট হলো এটা। তো আমরা এই জেসন ফরম্যাট আমরা জানি যে অনেকটা এই অবজেক্টের ডান পাশের যে ফরম্যাট থাকে সেই ফরম্যাট, তবে এখানে প্রত্যেকটা এই প্রপার্টি এবং ভ্যালু দুইটাই কিন্তু এর ডাবল কোটেশন। যদি ইয়ার নাম থাকে তাহলে বাম পাশেও ডান কোটেশন, ডান পাশেও কোটেশন, আর যদি সংখ্যা থাকে বাম পাশে কোটেশন, ডান পাশে কোটেশন লাগে না, এবং এই যে কমা দিয়ে দিয়ে এইভাবে। তো কনভার্ট অবজেক্ট টু জেসন, অবজেক্টকে জেসনে প্রকাশ করা, এটা যদি একটা অবজেক্ট হয় তো অবজেক্টে এবার বাম পাশে ডাবল কোটেশন নাই, তো এইটা যদি হয় তাহলে এটাকে কনভার্ট করার জন্য, এগুলো আমরা আগেও দেখেছি
লেট জেসন ডাটা ইকুয়াল টু জেসন ডট স্ট্রিংইফাই ইউজার, এটাকে সরাসরি অবজেক্টে কনভার্ট করা যায়। আমরা যদি এটাকে আমরা এটা যদিও আগেও এটা আলোচনা করা হয়েছে, যদিও অবজেক্টে আলোচনা করা হয়েছে, এই যে জেসন ফরম্যাটে চলে গেল। তো তারপরে আসি হলো কনভার্ট জেসন টু অবজেক্ট, সেক্ষেত্রে পার্স, এগুলো আলোচনা করা হয়েছে। লেট অবজেক্ট ইকুয়াল টু জেসন ডট পার্স জেসন ডাটা। তো এটা ওটার বিপরীত, আমরা যদি এটা দেই তাহলে ওটার বিপরীত জন, অর্থাৎ জনকে অবজেক্টে কনভার্ট করা হয়েছে। এখানে অবজেক্ট ডট জন জন দেখানো হয়েছে। তো যাই হোক, এখানে তারপরে আসি রেস্ট এপিআই বেসিস। আচ্ছা, রেস্ট এপিআইটা হলো, এপিআই তো আমরা জানি যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, যেটা কি টু অ্যাপ্লিকেশন টু কমিউনিকেট উইথ ইচ আদার, একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করার জন্য। সে এইখানে ইওর জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন বানাইলাম, প্রোগ্রাম বানাইলাম, তারপরে এপিআই এর মাধ্যমে ওয়েব সার্ভারে আমি কমিউনিকেশন করব। তাহলে মাঝখানে এপিআই, আমি একটা এপিআই তৈরি, আমি একটা অ্যাপ্লিকেশন তৈরি করলাম, এপিআই এর মাধ্যমে সেটা ওয়েব সার্ভারে আমি পাঠালাম, একটা রিকোয়েস্ট পাঠালাম। ওয়েব সার্ভার সেই রিকোয়েস্ট অনুযায়ী ডাটাবেস থেকে ডাটা নিয়ে আমাকে সেই রিকোয়েস্ট ফুলফিল করলো। বিষয়টা এরকম। তো তারপরে আরেকটা জিনিস হলো রেস্ট। রেস্ট মানে হলো রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার মূলত কতগুলা প্রিন্সিপাল, হ্যাঁ, স্টেট ট্রান্সফার ট্রান্সফার প্রিন্সিপাল, যে প্রিন্সিপালগুলো এখানে যা বলা হচ্ছে যে এ রেস্ট এপিআই অ্যালাউ কমিউনিকেশন বিটুইন অ্যাপ্লিকেশন ইউজিং এইচটিটিপি রিকোয়েস্ট। অর্থাৎ আমাদের আমরা নর্মালি এপিআই বলতে আমরা দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে কমিউনিকেশন বোঝাই। আমরা যদি রেস্ট এপিআই ব্যবহার করি, রেস্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা কতগুলা প্রিন্সিপাল, যেটার মাধ্যমে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার প্রিন্সিপাল, কতগুলো মূলনীতি। তো সেই মূলনীতিগুলো যদি আমি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের রেস্ট এপিআই তৈরি করতে হবে। রেস্ট এপিআই এটা একটা এপিআই ডিজাইন করা, যেই ডিজাইনের মধ্যে থাকবে হলো এইচটিটিপি রিকোয়েস্ট। ডিজাইনের মধ্যে বিটুইন, অর্থাৎ ডিজাইনটা এমনভাবে করা হবে রেস্ট প্রিন্সিপাল প্লাস এইচটিটিপি রিকোয়েস্ট প্লাস রিসোর্স, এই তিনটা নিয়ে হবে। যেমন এইচটিটিপি রিকোয়েস্ট বলতে এখানে যেটা গেট মানে রিট্রাইভ ডাটা নিয়ে আসার জন্য, পোস্ট মানে ক্রিয়েট ডাটা, ডাটা তৈরি করে, পোর্ট মানে আপডেট করা, ডিলেট মানে রিমুভ করে দেওয়া। তো এখন আমরা যদি এরকম হয় যে এপিআই এন্ড পয়েন্ট, যেমন এটা যদি এটা একটা ইউআরএল হয়, এপিআই ইউআরএল, তো আমরা গেট রিকোয়েস্ট, যদি আমরা এরকম একটা রিকোয়েস্ট পাঠাই তাহলে কিন্তু এভাবে ডাটা আসে। আবার এখানে যদি আমরা এইভাবে একটা মেথড ব্যবহার করি, যে পোস্ট মেথড ইউজ করি, তাহলে কিন্তু আমাদের এইভাবে যদি এইভাবে পোস্ট মেথড ইউজ করে আমি এখানে অর্থাৎ একটা ডাটা কি করলাম, পাঠানোর জন্য পোস্ট ইউজ করব। ইউজ করার পরে আমি এটা কিভাবে পাঠাইলাম, বডির ভিতরে কি হবে না হবে, এগুলো ডিটেলস দিতে হবে। যাই হোক, আমাদের এইখানে রেস্টটা আর একটু ক্লিয়ার করার জন্য আমি একটু এখানে কিছু তথ্য আমি সংগ্রহ করেছি। যেমন এখানে যদিও ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু এটা জিনিসটা আসলে অনেক হাইলি কনসেপচুয়াল জিনিস, এই জন্য এইগুলা এইভাবে সিরিয়াসলি নিয়ে আমি এটা আলোচনা করছি, কারণ এগুলো তোমাদের অনেক কাজে লাগবে। আমার আলোচনায় যতটুকু বুঝতে পারো, পরবর্তী সময়ে তোমাদের নিজেদের স্টাডির মাধ্যমে এগুলা ক্লিয়ার করতে হবে। যদিও জিনিসগুলা প্রাথমিকভাবে অত সহজ মনে হয় না, আবার বুঝে ফেললে কিন্তু অনেক সহজ। তো এখানে যাই হোক, এখানে যা বলেছি যে এগুলো হলো মানে অর্থাৎ এপিআই কি জিনিস, রেস্ট এপিআই কি জিনিস, এগুলোর আলোচনা। তো এখানে আমরা যদি সিম্পল এক্সাম্পল চিন্তা করি, ইমাজিন ইউ হ্যাভ এন ওয়েদার ওয়েবসাইট,
your website need today's weather information but the weather data is stored on server. তোমার সার্ভারে ডাটা আছে কিন্তু তোমার আজকের ওয়েদার ইনফরমেশন দরকার। Your website can ask server. Your website can ask the server. অর্থাৎ তোমার ওয়েবসাইট তখন সার্ভারকে ডাটার জন্য রিকোয়েস্ট করতে পারে। গিভ মি টুডেস ওয়েদার ফর ঢাকা, ঢাকার জন্য। দ্য সার্ভার সেন্ড ব্যাক দ্য ওয়েদার ইনফরমেশন। দিস কমিউনিকেশন হ্যাপেন থ্রু অ্যান এপিআই। ইউর ওয়েবসাইট এপিআই ওয়েদার সার্ভার, এইভাবে। অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আমি রিকোয়েস্ট পাঠাইলাম জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, এপিআই সেটা গ্রহণ করলো, গ্রহণ করে ওয়েদারকে সার্ভারকে দিল, সার্ভার ইনফরমেশন কালেক্ট করে ওই ওয়েবসাইটে দিয়ে দিল। তো তার মানে এটাই হলো রেস্টের একটা। তারপরে আসি, মানে এটা হলো একটা প্রসেস, প্রক্রিয়া। তারপরে আসি রেস্টের কথা। রেস্ট বলা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এটা মূলত হলো কি, রেস্ট ইজ দ্য সেট অফ প্রিন্সিপাল অর রুল ফর ডিজাইনিং ওয়েব এপিআই। অর্থাৎ এটা মূলত কতগুলা ডিজাইনিং মানে রুল, ওয়েব এপিআই এর কতগুলা ডিজাইনের রুল আছে। রুল, যে সেট অফ রুল। রেস্ট হলো কতগুলা নিয়ম বা কতগুলা প্রিন্সিপাল, মূলনীতি, যেটা মূলত এপিআই ডিজাইন করা, ওয়েব এপিআই ডিজাইন করার জন্য ইউজ করা হয়। তো এপিআই তো আমরা জানলাম যে অ্যাপ্লিকেশন টু কমিউনিকেশন। রেস্ট হলো এ কমন স্টাইল ফর ডিজাইনিং ওয়েব এপিআই। অর্থাৎ আমরা ওয়েব এপিআই তৈরি করার জন্য আমরা রেস্ট এর প্রিন্সিপালগুলোকে ফলো করব। তাহলে রেস্ট এপিআই ইকুয়াল টু এন এপিআই ডিজাইন অ্যাকর্ডিং টু রেস্ট প্রিন্সিপাল। যদি রেস্ট প্রিন্সিপাল অনুসরণ করে কোনো এপিআই তৈরি করা হয় তাহলে সেটা হলো রেস্ট এপিআই। তো এ রেস্ট এপিআই ইজ এন এপিআই দ্যাট ইউজড এইচটিটিপি মেথড। যেটা এই এপিআইটা মূলত যখন ডিজাইন করা হবে তখন এটাতে ব্যবহার করতে হবে এইচটিটিপি মেথড টু পারফর্ম অপারেশন অন রিসোর্স। রিসোর্সের উপরে অপারেশন চালানোর জন্য এটা ইউজ করতে হবে। তো আমরা যদি এটাকে দেখি যে এখানে যে গেট, তারপরে স্ল্যাশ স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টটা হলো রিসোর্স আর গেটটা হলো এইচটিটিপি মেথড। তো এটা একটা রেস্টের এক্সাম্পল অফ রেস্ট, বাট ইট ইজ নট ইটসেলফ এ রেস্ট প্রিন্সিপাল। এটা একটা রেস্ট এপিআই এর একটা এক্সাম্পল, বাট এটা কিন্তু রেস্ট প্রিন্সিপাল না। থিঙ্ক অফ ইট দিস ওয়ে, রেস্ট প্রিন্সিপাল ইউজ এইচটিটিপি মেথড টু পারফর্ম অপারেশন অন রিসোর্স। REST principle to use API method to perform operation on resource. For example, এটা here get হলো HTTP method আর slash student হলো resource, এই দুইটা মিলে হলো a REST style API request। অর্থাৎ এইভাবে লিখলে পরে, এইভাবে যদি লিখি তাহলে এটা একটা REST type API request। এভাবে লিখলে এটা একটা REST type API request, not API, এটা একটা API request। get the list of student, এটা মিনিংটা হলো get the request of student। তারপরে বলছে এখানে this HTTP method such as get, post, put, delete with resource such as slash students is a way of applying REST principle। এটার মাধ্যমে মূলত ইউজিং এই ধরনের মেথড অ্যাপ্লাই করে এই যে তার সাথে রিসোর্স যদি যুক্ত থাকে তাইলে মূলত এটা একটা রেস্ট এপিআই অ্যাপ্লাইয়ের একটা ওয়ে, একটা পথ, এটা মূলত একটা পথ। তো এ ভেরি সিম্পল রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমরা দিতে চাই, যে ইমাজিন এ রেস্টুরেন্ট, ইউ আর দ্য কাস্টমার, দ্য কিচেন ইজ দ্য সার্ভার। কিচেনটা হলো সার্ভার, দ্য ওয়েটার ইজ লাইক এ এপিআই। ওয়েটার তখন সেখানে এপিআই, কাস্টমার ওয়েটার, কিচেন ওয়েটার কাস্টমার। অর্থাৎ কাস্টমার কি করবে, খাদ্যের জন্য ওয়েটারকে কল করবে, ওয়েটারের মাধ্যমে রিকোয়েস্ট পাঠাবে, ওয়েটার কিচেনে যাবে, খাবার নিয়ে আসবে, কাস্টমারকে দিবে। তাহলে এখানে এপিআইটা হলো ওয়েটার। তো ইউ ডোন্ট
go direct into the kitchen. You tell the waiter. আচ্ছা, give me a chicken burger. Waiter communicate with kitchen and bring the result similarly এভাবে। তো এখন আমরা যদি এটা চিন্তা করি যে জাভা স্ক্রিপ্টের প্রোগ্রাম লিখলাম, সেটা রেস্ট এপিআই এর মাধ্যমে সার্ভারে রিকোয়েস্ট পাঠালাম, সার্ভার ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসলো। এটা হলো এটা রেস্ট এপিআই এর উদাহরণ। তো তারপরে এখানে বলা হচ্ছে স্টুডেন্ট এপিআই ইউজুয়ালি রিপ্রেজেন্ট, সাপোজ উই হ্যাভ এ ওয়েবসাইট কন্টেনিং স্টুডেন্ট উই মাইট হ্যাভ, এটা হলো রিসোর্স, দিস রিপ্রেজেন্টেশন দ্য রিসোর্স স্টুডেন্ট রিসোর্স। তারপরে আমরা এখানে যাই, এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো আমরা যে এইভাবে গেট স্টুডেন্ট লিখলাম, এটা মূলত একটা কনসেপচুয়াল রেস্ট এপিআই ডিজাইন। এটা মূলত একটা ধারণা, এটা কনসেপচুয়াল একটা রেস্ট এপিআই এর একটা ডিজাইন, বাট অ্যাকচুয়াল রেস্ট এপিআই ইজ এটা। অর্থাৎ আমরা এই যে এখানে যেভাবে ইউআরএলটা দেখাচ্ছি, এটা জাস্ট স্ল্যাশ স্টুডেন্ট মানে এভাবে লিখছি, এটা মানে মূলত সংক্ষেপে লেখা এবং এটা একটা ধারণামূলক একটা স্ট্রাকচার। মূল স্ট্রাকচারটা হবে এরকম যে পুরা ওয়েবসাইটের একটা ইউআরএল, তারপরে স্ল্যাশ দিয়ে স্টুডেন্ট, মানে যে ওয়েবসাইটের ডাটাটা আমি চাচ্ছি। তো এই টোটালটা মিলে হলো রেস্ট এপিআই রিকোয়েস্ট। তো গিভ মি স্টুডেন্ট, গিভ মি দ্য স্টুডেন্ট, এটা বোঝানোর জন্য। তারপরে আমাদের এখানে আরো কিছু ইম্পর্টেন্ট কথা আছে। দ্য ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার এইচটিটিপি রিকোয়েস্ট মানে হলো হোয়াট অপারেশন, কি ধরনের অপারেশন আমি চাই, মানে আমি ডাটা চাই না ডাটা পাঠাবো না ডাটা আপডেট করব। তারপরে রিসোর্স অন হোয়াট, কার উপরে আমি ডাটা চাচ্ছি বা ডাটা পাঠাবো, মানে অর্থাৎ এটা রিসোর্সের উপরে, মানে নির্ভর করে স্টুডেন্ট বা অন্য কিছু। তারপরে রেস্ট প্রিন্সিপাল হলো হাউ শুড দ্য এপিআই বি ডিজাইন, কিভাবে এপিআইটা ডিজাইন করা হচ্ছে সেটা। তাহলে আমরা এখানে একটা ইকুয়েশন দেখতে পাচ্ছি যে এটা এরকম যে ইউআরএল প্লাস এইচটিটিপি মেথড প্লাস রেস্ট প্রিন্সিপাল সমান সমান রেস্ট এপিআই, অর্থাৎ এই তিনটা সমন্বয়, এটা হলো ইউআরএল, তারপরে হলো এইচটিটিপি মেথড প্লাস রেস্ট প্রিন্সিপাল, এটা মিলে এটা। তার মানে এখানে রেস্ট প্রিন্সিপাল যুক্ত। তো এই রেস্ট প্রিন্সিপালটা কি এটা বোঝানোর জন্য এটা আলোচনা করছি। তো গেট এটা সে এটা রিড স্টুডেন্ট, এটার মাধ্যমে বোঝাচ্ছে স্টুডেন্ট। দিস ইজ দ্য বেসিক আইডিয়া বিহাইন্ড এ রেস্ট এপিআই। যাই হোক, তো দ্য সিক্স ফর্মাল রেস্ট আর্কিটেকচারাল প্রিন্সিপাল বা কনস্ট্রেন্টস বা বাধ্যবাধকতা হলো এটা ছয়টা। একটা হলো ক্লায়েন্ট সার্ভার, তারপরে স্টেটলেস, তারপরে ক্যাশেবল, তারপরে ইউনিফর্ম ইন্টারফেস, তারপরে লেয়ার্ড সিস্টেম, তারপরে হলো কোড অন ডিমান্ড। অর্থাৎ এইখানে এই যে ছয়টা প্রিন্সিপাল আছে, এই ছয়টা প্রিন্সিপাল এর ছয় ধরনের মিনিং। ক্লায়েন্ট সার্ভার মানে ক্লায়েন্ট সার্ভার হ্যাভ সেপারেট রেসপন্সিবিলিটিস, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করা জাভা প্রোগ্রামিং এর মাধ্যমে। এটা মূলত ডিজাইনারের কাজ। এই যে এই প্রিন্সিপালগুলা, এই যে এখানে যে রুলগুলা লেখা হয়েছে, এই রুলগুলা ফলো করে যদি একজন ডিজাইনার প্রোগ্রাম ডিজাইন করে বা এপিআই তৈরি করে, তখন সেটাকে রেস্ট এপিআই বলা হবে। এবং যেহেতু সে এখানে এই রুলগুলা অ্যাপ্লাই করে কাজ করেছে, সেই জন্য এই ধরনের এপিআই কে বলা হয় রেস্ট এপিআই। কারণ এখানে ওইটা ব্যবহার করা মানে এই অংশের ব্যবহার, মানে অর্থাৎ রেস্ট প্রিন্সিপালের ব্যবহার। আর এই রেস্ট প্রিন্সিপাল ব্যবহার করা হয় প্রোগ্রামের মধ্যে এবং এটা করে থাকে ডিজাইনার। রেস্ট প্রিন্সিপাল আর আর্কিটেকচারাল রুলস দ্যাট টেল ডেভেলপার হাউ টু ডিজাইন দ্য এপিআই, কিভাবে সে এপিআইটা ডিজাইন করবে এটা। তো যাই হোক, আমরা আরো অনেক থিওরি রয়েছে, এগুলো আমরা সব না বলি। এরকম না যে রেস্ট এপিআইটা রেস্ট প্রিন্সিপাল এইভাবে লেখা এরকম কিছু না। ডেভেলপার ডো নট রাইট সামথিং লাইক এরকম
রেস্ট প্রিন্সিপাল ডট স্টেটলেস, মানে একটা স্টেটলেট মানে কি, একটা প্রিন্সিপালের একটা ছয়টার একটা। তো এইভাবে লেখা যায় না আসলে, এটা মূলত লিখতে হয় কোডের মাধ্যমে। অর্থাৎ এখানে লেখে দেয়ার ইজ নর্মাল নো স্পেশাল রেস্ট কমান্ড ফর রেস্ট প্রিন্সিপাল, ইনস্টেড দ্য ডেভেলপার রাইট দ্য এপিআই কোড অ্যান্ড আর্কিটেকচার ইন এ ওয়ে দ্যাট ফলো দ্য প্রিন্সিপাল। অর্থাৎ এইখানে মূলত রেস্ট প্রিন্সিপালের আলাদা কোনো কমান্ড নাই। একজন ডেভেলপার সে করে কি, রেস্ট প্রিন্সিপালের থিওরিটাকে ফলো করে তার মতো করে সে প্রোগ্রামিং করে এপিআই ডিজাইন করে। তো আশা করি তোমরা এই আলোচনা থেকে রেস্ট এপিআই সম্বন্ধে কিছুটা হলেও ধারণা পেয়েছো। তো আবার একটু বলে নিই যে এপিআই মানে হলো দুইটা অ্যাপ্লিকেশনের মধ্যে কমিউনিকেশন, আর রেস্ট এপিআই মানে হলো যদি আমরা এইচটিটিপি মেথড ইউজ করি এবং আমরা যদি রিসোর্স ইউজ করে, অর্থাৎ আমরা ইউআরএল এর মধ্যে রিসোর্স ইউজ করে, আর আমরা যদি এইচটিটিপি মেথড ব্যবহার করি, করে যদি কোনো একটা এপিআই রেস্ট প্রিন্সিপাল ফলো করে আমরা প্রোগ্রামিং করে তৈরি করি বা ডিজাইন করি, তাহলে সেটা হবে রেস্ট এপিআই। তো মূলত এটার কাজ হলো সার্ভারের সাথে কমিউনিকেশন করা, একটা নির্দিষ্ট ডাটা খুঁজে পাওয়ার জন্য, নির্দিষ্ট ডাটাবেজে রাখার জন্য, ডাটাবেজে আপডেট করার জন্য বা ডাটাবেজকে ডিলিট করার জন্য মূলত এই কাজ করা হয়। তো আজকে তাহলে এই চ্যাপ্টারে এই পর্যন্ত ইতি টানলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।